দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষা অংশের দ্বিতীয় চ্যাপ্টার ধ্বনিতত্ত্ব। তো দেখো, এই ধ্বনিতত্ত্ব অংশটা বেশ কঠিন। প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে ভয়ের বিষয় হচ্ছে এই ধ্বনিতত্ত্ব অংশটা, ভাষা অংশটা। এবং আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওগুলি দেখার পর তোমার কিন্তু এই ধ্বনিতত্ত্ব নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তোমার এই বিষয় নিয়ে কোনো চিন্তা থাকবে না যদি তুমি আমার কথা শুনে চলো এবং আমার নির্দেশ অনুযায়ী করা তৈরি করার চেষ্টা করো। তো তোমরা বরাবরের মতো বইটা সামনে নিয়ে বসবে এবং আমি যেভাবে বলবো সেই বিষয়গুলিকে তোমরা হাইলাইট করার চেষ্টা করবে। তাহলে দেখবে অবশ্যই তোমরা এই বিষয়টা আত্মস্থ করতে পেরেছো। আর যদি ভিডিও শেষে তোমাদের মনে হয় কোনো বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে, কোনো বিষয় বুঝতে অসুবিধা রয়েছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বা টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারো। তো দেখো, এই ধ্বনিতত্ত্ব অংশটা বেশ কঠিন একটা চ্যাপ্টার, তাই আমি একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করাবো না। আমি একটু ভেঙে ভেঙে করবো যাতে ধীরে ধীরে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো। তো প্রথম ভিডিওতে থাকবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি, ধ্বনি কি জিনিস, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি, যেখানে বিভাজ্য ধ্বনি বিষয়টা, খণ্ডধ্বনি বিষয়টা আমরা পড়বো এবং এর বিশেষ বৈশিষ্ট্যগুলি পড়বো এবং পড়বো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি নিয়ে ডিটেলসে আলোচনা। এরপর দ্বিতীয় এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে আমরা পড়ব ধ্বনিমূল ও সহধ্বনি বিষয়টা কি। দেখো, ধ্বনিমূল ও সহধ্বনি বিষয়টা কিন্তু প্রত্যেকটা ছাত্রীর কাছে বেশ ঘোটায় ব্যাপার, যদিও খুব একটা কঠিন না। তো প্রথমে ভেবে নেবে আমি সহজ করে বুঝবো, এটা কঠিন নয়, এই ভেবে পড়াশোনা শুরু করবে, দেখবে অসুবিধা হবে না। তো আমরা দ্বিতীয় ভিডিওতে পড়বো ধ্বনিমূল ও সহধ্বনি বিষয়টা কি এবং এই যে ধ্বনিমূল ও সহধ্বনি বিষয়ের মধ্যে যে এদের চেনার যে তিনটি উপায় রয়েছে, যে ন্যূনতম শব্দজোড়, পরিপূরক অবস্থান, মুক্ত বৈচিত্র্য, এগুলো নিয়েও তোমাদের আর কোনো চিন্তা থাকবে না ওই ভিডিওতে। আমি সেকেন্ড ভিডিওতে এই বিষয়টা নিয়ে ভিডিও করব এবং শেষ অংশে আমরা পড়বো যে ধ্বনি সমাবেশ বা ধ্বনির অবস্থান, যার মধ্যে যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি রয়েছে এবং তারপরে আমরা পড়ব অ্যা অবিভাজ্য ধ্বনি। এই বিষয়টা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পরপর ভিডিওগুলি অবশ্যই দেখো। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই জানিও। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে আসি। আমরা আজ আলোচনা করব ধ্বনি বিষয়টা কি? তো দেখো, চ্যাপ্টারের নাম ধ্বনি তত্ত্ব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ধ্বনি তাহলে কি? বা এই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি? তো তোমাদের বইতে কি সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাই আগে দেখি। বলা হচ্ছে যে সাধারণভাবে বলা যায় যে ভাষা বিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলে। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি সম্পর্কে আলোচনা। তাহলে এখন তো আমাদেরকে জানতে হবে ধ্বনি কি জিনিস। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ধ্বনি কি জিনিস। এবার একটা কথা বলা হচ্ছে যে ইংরেজিতে সাউন্ড বলতে আমরা বাংলায় বুঝি ধ্বনি। এবার দেখো, ফ্যানের আওয়াজ, পাখির ডাক, হাততালির শব্দ, যাই বলি না কেন আমাদের কণ্ঠ থেকে যা উচ্চারিত হচ্ছে, এই সবই তো সাউন্ড বা ধ্বনি। কিন্তু ভাষাতত্ত্বে সব সাউন্ড বা ধ্বনি নিয়ে আলোচনা করা হয় না। ভাষাতত্ত্বে শুধুমাত্র কি করা হয়, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হচ্ছে ধ্বনি বা এর আলোচ্য বিষয়। তাহলে আমরা বাকধ্বনি আ সম্পর্কে জানলাম এবং জানলাম বাকযন্ত্রের কথা। তো এই বাকযন্ত্র কি? এটা নিয়ে আমি এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও বা কারো আগ্রহ থাকে যে বাকযন্ত্র বিষয়টা কি? এর কাজ কিভাবে হয়? তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, প্লেলিস্ট চেক করে নিও। তাহলে আমরা ধ্বনিতত্ত্বে শুধুমাত্র মানুষের বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হয় সেগুলি আলোচনা করব, যেগুলিকে আমরা বাকধ্বনি বলতে পারি। কি বলতে পারি? বাকধ্বনি। বয়াকার গ, হ্যাঁ? বাকধ্বনি। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে হাসি, কান্না, ভয়ের চিৎকার, গাড়ির ডাক, গাড়ির হর্ন, কুকুরের ডাক ইত্যাদি এর মধ্যে কিন্তু আলোচ্য বিষয় নয়। তাহলে আমরা আ এখানে কি জানবো যে সমস্ত আওয়াজ যে বাকধ্বনি নয় এবং কোন ধ্বনিগুলি ভাষার ঠিক কোনখানটায় বাকধ্বনি হয়ে ওঠে সেগুলো নিয়ে আলোচনা করব। যে আ সমস্ত আওয়াজ কেন বাকধ্বনি নয় বা আ কোন ধ্বনিগুলো ঠিক কেন বাকধ্বনি সেটা এখানে আলোচ্য হয়। তো দেখো, বলা হচ্ছে যে আমরা যখন লিখি তখন তো বর্ণ ব্যবহার করি। এবার বর্ণ কি? মনে রাখবে, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আমরা যা মুখে উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে উচ্চারণের সাথে সম্পর্কিত। আর বর্ণ হচ্ছে সেই ধ্বনির লিখিত রূপ। কথার কথা, আমি উচ্চারণ করলাম অ, আ। এগুলি কিন্তু ধ্বনি। কিন্তু যখনই আমি লিখলাম এই যে অ, আ, এগুলি কিন্তু হয়ে গেল এর
ধ্বনির লিখিত রূপ এগুলি হলো কিন্তু কি বর্ণ। আর যখন উচ্চারণ করলাম তখন সেটি হচ্ছে ধ্বনি। তাহলে কি বলা হচ্ছে দেখো যে আ আমরা কি করি? বর্ণ লিখি। তারপর সেই বর্ণগুলো জুড়ে কি করি? শব্দ তৈরি করি। শব্দ জুড়ে তৈরি করি বাক্য, তারপরে অনুচ্ছেদ। এভাবে কিন্তু আমরা লিখি। এবার ধ্বনিতত্ত্ব কিন্তু লেখার ব্যাপারে এর কোনো ইন্টারেস্ট নেই। এ কি করবে? শুধু মাত্র বাগধ্বনি নিয়ে আলোচনা করবে বা মুখের ভাষা বা মুখের কথা নিয়ে আলোচনা যেটা করবে। অর্থাৎ যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি সেগুলি। আচ্ছা। তাহলে এই যে আমাদের কথা বলার বিভিন্ন স্তর রয়েছে। কি স্তর? সবচেয়ে নিচে রয়েছে ধ্বনি স্তর। তারপরে রূপ স্তর, তারপর পদ, তারপর বাক্য, তারপর অর্থ। তাহলে ১ম এ কি? ১ম হচ্ছে ধ্বনি। আমরা ১ম এ উচ্চারণ করব। যেটা সেটা। এবার এই ধ্বনি কয়েকটা ধ্বনি মিলিয়ে আমরা কি করি? আমরা শব্দ গঠন করি। এই শব্দেরই আগের স্তর হচ্ছে রূপ। যেটাকে ইংরেজিতে বলা হয় মরফিম। MORPHEME। তো এই রূপ হচ্ছে আ ধ্বনির পরবর্তী স্তর। তাহলে এই ধ্বনি বা রূপ আ তারপর হচ্ছে শব্দ। আমরা শব্দ গঠন করি। ধরো কয়েকটা ধ্বনি আমি পাশাপাশি বসালাম। বসানোর পর যদি কোনো অর্থ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রূপ বা শব্দ। যদিও রূপ আর শব্দের মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। আচ্ছা, তারপর এই শব্দগুলোকে আমরা তো সরাসরি বাক্যে ব্যবহার করতে পারি না। এর সাথে বিভক্তি যোগ করি। তাই তখন এগুলি হয়ে যায় পদ। যেমন আমরা পড়েছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে। এবার এই পদগুলিকে আমরা কেন পদ তৈরি করি? না, নয়তো আমরা সেগুলিকে বাক্যে ব্যবহার করতে পারি। কথার কথা, আমি আজ বিদ্যালয়ে যাব না। এই যে বিদ্যালয়ে, মূল শব্দটা তো বিদ্যালয়। কিন্তু আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য এর সাথে একটা বিভক্তি যোগ করলাম। তাহলে এই যে বিভক্তি যোগ করলাম শব্দের সাথে, এর ফলে সেটা পদে পরিণত হলো। তাহলে বুঝে নিশ্চয়ই ধ্বনি, তারপরে রয়েছে রূপ, তারপর পদ, তার উপরে বাক্য রয়েছে। বাক্য কি হয়? কয়েকটি পদ পাশাপাশি জুড়ে যখন মনের ভাব প্রকাশ করি তখন হয় বাক্য। তারপর অর্থ। তাহলে পরপর স্তরগুলো মনে থাকবে। ধ্বনি, তারপর রূপ, তারপর পদ, তারপর বাক্য, তারপর অর্থ। তাহলে ধ্বনির এই যে স্তর এটা হচ্ছে সবচেয়ে নিচের স্তর। অর্থাৎ সবচেয়ে প্রাইমারি স্টেজে থাকে এই ধ্বনি। কিন্তু এই ধ্বনি নিজে ছোট হলেও কিন্তু বাক্য গঠন করে আমাদের মনের ভাব প্রকাশ করতে একটা বড় ভূমিকা নেয়। আচ্ছা, এক্ষেত্রে এই বাগধানী সম্পর্কে ৩ টে বিষয় মনে রাখার কথা বলা হচ্ছে। যে ৩ টে জরুরি কথা আমরা মনে রাখবো বাগধানী বিষয়ে। তাহলে আমরা কি মনে রাখবো সেই ৩ টে কথা কি? যে আমরা তো কথা বলার সময় যে অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করি। এবং অনেক সময় কি হয় যে আমরা ধ্বনি জুড়ে তো আম উম শব্দ বাক্য তৈরি করি। কিন্তু এই যে ধ্বনি জুড়ে শব্দ বাক্য তৈরি করে কথা বলার সময় এক একেকটি ধ্বনি পরস্পরের দ্বারা প্রভাবিত হয়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ৳৫০০। এই ৫০০ আমরা যখন উচ্চারণ করি বেশিরভাগ দেখো আমরা বলে থাকি ৳৫০০। কখনোই মানে খুব কম মানুষ আমরা উচ্চারণ করি ৳৫০০। সঠিক উচ্চারণ কমজনই করে থাকি। আমরা আসলে প্রকৃতিগতভাবে ভীষণ অলস টাইপের। মানে আমরা কথা বলতে জানি কিন্তু আমরা খুব অলস। আমরা চেষ্টা করি যতটা সহজভাবে কথা বলা যায়। তো ৫০০ এই সঠিকভাবে উচ্চারণ করতে গেলে আমার সময় লাগবে। তো আমরা খুব দ্রুত উচ্চারণ করি ৫০০। কিন্তু যখন আমরা ধ্বনি বিশ্লেষণ করব, তখন কিন্তু আমাদেরকে এই আ ৳৫০০ এর মধ্যে যে ধ্বনিগুলি আছে সেগুলোকে খন্ড করে নিতে হবে। ভেঙে আমাদেরকে আ দেখতে হবে। যেমন ৫০০ চন্দ্রবিন্দু যোগ চ, এই যে আলাদা একেকটা ধ্বনি রয়েছে। এগুলো এই ভেঙে উচ্চারণ করি আমরা। তাই এখানে আলাদা খন্ড একক হিসাবে ধ্বনিগুলোকে নেওয়া হয়। এবার বলা হচ্ছে দেখো যে যদিও ধ্বনিখণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি, তবুও বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ডধ্বনিকেই গুরুত্ব দেব। এই লাইনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এর ব্যাখ্যাটা বুঝতে হবে। বলা হচ্ছে ধ্বনি খণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা বেশি। ধ্বনি খণ্ড মানে কি? এই যে ৳৫০০। এই যে পদ দুটোকে আমি যখন ভাঙবো যে প যোগ যোগ চ, এই যে আলাদা করে ভাঙছি এগুলো একেকটা ধ্বনি। সেগুলো যখন উচ্চারণ করছি সেগুলি ধ্বনি। আর যখন লিখছি তখন বর্ণ। এবার এই ধ্বনি খণ্ড বা এগুলো খণ্ডধ্বনি। এবার এগুলোর থেকে কিন্তু ধ্বনি প্রবাহের বাস্তবতা বেশি। আমরা ধ্বনি প্রবাহ অর্থাৎ আমরা যখন আ ধ্বনি জুড়ে শব্দ, পদ, বাক্য গঠন করছি এবং যখন খুব স্পিডে দ্রুত কথা বলছি
তখন সেটা হচ্ছে ধ্বনি প্রবাহ। এই ধ্বনি প্রবাহ অর্থাৎ বলার ক্ষেত্রে বাস্তবতাটা অনেক বেশি। কিন্তু আমরা ধ্বনিতত্ত্বে কিন্তু সেই খন্ডধ্বনিগুলোকেই নেব। তাহলে আমরা ধ্বনিতত্ত্বে কোন ধ্বনিগুলোকে নিয়ে আলোচনা করব? খন্ডধ্বনিগুলোকে নিয়ে। অর্থাৎ আমাদের বাক্যে কিভাবে প্রয়োগ হচ্ছে সেটা না, আমরা আলোচনা করব ওই একটা নির্দিষ্ট যে একদম ক্ষুদ্র রূপ, যেমন অ, আ, ক, খ এই যে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। এগুলিকে খন্ডধ্বনি বলা হচ্ছে এবং বলা হচ্ছে খন্ডধ্বনিরই আরেক নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। তাহলে খন্ডধ্বনি এর আলোচ্য বিষয় আমরা জানলাম। তাহলে আমরা ১ম এ দেখলাম ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাগধ্বনি। বাগধ্বনি কি জিনিস সেটা জানলাম এবং জানলাম যে এগুলির আরেক নাম হচ্ছে খন্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি। এবার বলা হচ্ছে যে বাগধ্বনি জুড়ে রূপ, শব্দ, বাক্য এর মতো অর্থপূর্ণ বড় একক তৈরি হয়। কিন্তু বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। এটা অবশ্যই মনে রাখতে হবে। বাগধ্বনির নিজের কিন্তু অর্থ নেই। কিন্তু অর্থ তৈরি করতে এই ভূমিকা পালন করে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে চোখের জল। এই কথাটা যদি পুরোটা শুনি তাহলে কি বুঝি যে চোখের জল। এবং বুঝতে পারলাম কারণ চোখের একটা আ অর্থ আছে, জলেরও একটা অর্থ আছে এবং পুরো কথাটার মানে আমরা বুঝলাম। কিন্তু চোখ কথাটির মানে যে চোখ কথাটার চেয়ে বেশি কিছু অর্থাৎ ওই যে এর, এর অংশটা একটা নিজস্ব মানে আছে সেটাও বুঝলাম। এবার যদি আমরা এটাকে পুরোটা ভাঙি, যে কি ধ্বনি আছে দেখি চ যোগ খ যোগ এই র এই যে এটা। তো এই ৮ টি ধ্বনির তো নিজস্ব কোনো মানে নেই। কিন্তু এই ৮ টি ধ্বনি পরপর সুন্দরভাবে জুড়ে গিয়ে কিন্তু একটা আ অর্থ প্রকাশ করেছিল যখন বলেছিল চোখের জল আমরা তার মানে বুঝেছিলাম। তাহলে কি মনে রাখতে এরপর আমরা যেটা মনে রাখবো সেই বিষয়টা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মনে রাখতে হবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি হচ্ছে ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। তাহলে ধ্বনিতত্ত্বে যে বাগধ্বনি নিয়ে আলোচনা করা হবে, সেই বাগধ্বনি হচ্ছে ভাষার অর্থহীন। এর কোনো অর্থ নেই এবং এটি ক্ষুদ্রতম একক। এবং মনে রাখতে হবে নিজে অর্থহীন হলেও এটি ভাষার মানে তৈরি করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার কি বলা হচ্ছে ৩ নম্বরে যে আমরা ধ্বনি উচ্চারণ করে মুখে যা বলি তা বাংলা লিপির বর্ণ ব্যবহার করে লিখেও ফেলল। আমি বলেছি যে আমাদের উচ্চারিত ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। কিন্তু এই ধ্বনি আর বর্ণের সম্পর্ক কিন্তু ভীষণ বাজে। বলছে যে ধ্বনি আর বর্ণের পারস্পরিক সম্পর্কটা খুব সরল নয়, অর্থাৎ খুব সোজা নয়। কেন সোজা নয়? দেখো আমরা আ নে একটি ধ্বনির লেখায় একটি ধ্বনির জন্য লেখায় অনেক সময় একাধিক বর্ণ ব্যবহার করি। কথায় কথা দেখো আমরা মুখে উচ্চারণ করি তালব্য স। কিন্তু লেখায় ব্যবহার করি ৩ টি আলাদা বর্ণ। এই ৩ টাকে কি বলে? দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। এই ৩ টি ধ্বনির আলাদা উচ্চারণ আছে কিন্তু। এই নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে। দন্ত স অর্থাৎ দাঁতকে স্পর্শ করবে জিভ। তালব্য স এই উচ্চারণের সময় জিভ তালুকে স্পর্শ করবে না। তাই এর নাম তালব্য স। সেটাকে আমরা ছোটবেলায় শিখেছি পেট কাটা মূর্ধন্য ষ। এখন বড় হয়ে গেছো অবশ্যই পেট কাটা মূর্ধন্য ষ বলবে না। এটি মূর্ধন্য ষ। যেহেতু মূর্ধাকে স্পর্শ করে এটি উচ্চারণের সময় আমাদের জিভ মূর্ধাকে স্পর্শ করে তাই এটা মূর্ধন্য ষ। এবার শেষ বা সর্ষে উচ্চারণ সবকটি স। মানে আমাদের ধ্বনির ক্ষেত্রে এদের উচ্চারণ করছি একই রকম কিন্তু আলাদা বর্ণ উচ্চারণ করছি। এদের উচ্চারণ আ কিন্তু আলাদা হয়। না অতি, অতি লিখি আমরা অতয়রসি কিন্তু উচ্চারণ করি ও তয়রসি। লিখি অপয়রস্যু। সেই হিসাবে তো আমরা অপু বলি না, আমরা বলি ওপ। ধরো কারো নাম আ অতরু। কিন্তু আমরা তো তার বানান লিখি অতয়রস্যু ল। তাই না? ঠিক একইভাবে যেমন বলছি পড়ি, নতুন এই যে নতুন বানানটা আমরা এটা সঠিক বলি। কিন্তু আমরা উচ্চারণ করে করে প, রয় রস্য ইকার। নৌকা তয়রস্যু দন্ত ন। এরকম উচ্চারণ করি। সুতরাং আমাদের একই ধ্বনির আ লিখিত রূপের ক্ষেত্রে আমরা অনেক সময় আলাদা বর্ণ ব্যবহার করে থাকি। তো এইজন্য বলা হচ্ছে ধ্বনি এবং বর্ণের মধ্যে সম্পর্ক সহজ নয়। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এরপর যে বিষয়টি আলোচ্য সেটি হচ্ছে যে এই ধ্বনিতত্ত্বে আমরা কি নিয়ে আলোচনা করব? তো কি বলা হচ্ছে দেখো যে এই ধ্বনিতত্ত্বে আমরা একটি নির্দিষ্ট ভাষার বাগধ্বনির ব্যবহারিক চরিত্র আলোচনা করব। অর্থাৎ একটা নির্দিষ্ট ভাষায় যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করি, সেই উচ্চারিত ধ্বনিগুলিকে কিভাবে ব্যবহার করব। তো ভাষা বিজ্ঞানের ২ টি শাখায় এই বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়। এটা তোমরা মনে রাখ। তো কোন ২ টি শাখায়? একটি হচ্ছে ধ্বনিবিজ্ঞান আর একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। তোমাদের বইয়ে
একটা সুন্দর ছক করে দেওয়া হয়েছে। এই দেখো যে ধ্বনি বিশ্লেষণ করে ২ টি অংশ। একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান আর একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ইংরেজিতে এই দুটোর আলাদা নাম আছে। একটি হচ্ছে ফোনোলজি আর একটি হচ্ছে ফোনেটিক্স। আর এই যে ফোন PHONE এটা মানে শুধু মোবাইল ফোন নয়, আমাদের যে ধ্বনিতত্ত্বের বিষয় যে বাগধ্বনি সেটাকেই কিন্তু ইংরেজিতে বলা হয় ফোন PHONE ফোন। আচ্ছা, কি বলা হচ্ছে যে আ এই যে ভাষাবিজ্ঞানের ২ টি শাখা এই বাগধানী নিয়ে আলোচনা করো। তারা ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব। এবার ধ্বনিবিজ্ঞান কি করে? ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে। তাহলে ধ্বনিবিজ্ঞানের আরেকটা বিষয় কি? উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত। অর্থাৎ আমরা কোন ধ্বনি উচ্চারণ কিভাবে করি সেটা একটা বিষয়। এই দেখো ধ্বনিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ১ম এ দরকার কি? আমি যে বক্তা আমি কিভাবে উচ্চারণ করছি এবং তারপর সেই আমার যে সাউন্ড বা যে ধ্বনিটা আমি উচ্চারণ করলাম, যে বাগধ্বনি বা ফোন আমি উচ্চারণ করলাম, সেটা কিভাবে আ বায়ুর মাধ্যমে তরঙ্গ বা ধ্বনি তরঙ্গের সৃষ্টি করলো এবং শেষে কিভাবে বক্তার কানে গেল বা তার মানে আ অডিবল কিভাবে তিনি শুনলেন এবং তার মস্তিষ্কে কিভাবে ক্রিয়া করলো স্নায়ুর মাধ্যমে এবং তিনি বুঝতে পারলেন যে এই কথা বলা হলো। এই বিষয়গুলি আ ধ্বনিবিজ্ঞানের আলোচ্য বিষয়। যে উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত। যদিও ধ্বনি তরঙ্গ শ্রুতিগতর আগের অংশ। আচ্ছা, তো আমরা যদিও শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত বিষয়গুলি আ আ ফিলোলজি বা আ ফিজিক্সের আলোচ্য বিষয়। কিন্তু আমরা ভাষাবিজ্ঞানে শুধুমাত্র এই ধ্বনির উচ্চারণগত বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ধ্বনিতত্ত্ব কি করে? ধ্বনিতত্ত্ব একটি একটি ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। উদাহরণসহ বলা হচ্ছে যেমন ধ্বনিটি। এটি ধ্বনি বিজ্ঞানের হিসাবে যদি দেখি তাহলে উচ্চারণগতভাবে আমাদেরকে দেখতে হবে যে উচ্চারণগতভাবে এগুলি কি ধরনের ধ্বনি। এটা সৃষ্ট, সঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠধ্বনি। তো দেখো এই যে অল্পপ্রাণ, ওষ্ঠধ্বনি, সঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি এগুলি তোমরা কিন্তু ক্লাস 9 এ ধ্বনি পরিবর্তনে পড়েছো। যদিও এই ধ্বনিতত্ত্বের আলোচনা আমরা আবার রিপিট করব। তো এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার ধ্বনি বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে ধ্বনিটা কি ধরনের ধ্বনি আমরা দেখব যে উচ্চারণগতভাবে তেমন। কিন্তু যদি ধ্বনি তত্ত্বের দিক থেকে দেখতে চাই তাহলে ১ম এ জানতে হবে এই ধ্বনিটি কোন ভাষায় ব্যবহার করা হয় এবং ভাষাটি জানা জরুরি কারণ ধ্বনিতত্ত্বে সেই নির্দিষ্ট ভাষায় পদধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করা হবে। অর্থাৎ শুধু ধ্বনি জানলে তো হবে না, সেই ভাষায় এর বৈচিত্র্যটা কেমন সেটা আমরা আলোচনা করি। তো সেক্ষেত্রে যদি ধ্বনিতাত্ত্বিক দিক থেকে দেখি তাহলে দেখব যে এই যে ধ্বনিটা এটা বাংলার একটা ধ্বনিমূল। এটি শব্দের আদি, মধ্য, অন্ত যেকোনো জায়গায় উচ্চারিত হতে পারে। এটি দন্ত স, র, ল এর সাথে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে। এছাড়াও ধ্বনি প্রবাহে কি পরিবর্তন আনতে পারে? ধ্বনি প্রবাহ অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি তখন এই যে ফ্লোটা এটাকে প্রবাহ বলা হয়েছে এবং এক্ষেত্রে দেখা যায় অনেক সময় পাশাপাশি ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে। অর্থাৎ আমি ধ্বনি উচ্চারণের সময় এর আগের বা পরের ধ্বনি ওকে পরিবর্তিত করে দিতে পারে। ওর উচ্চারণে কিছুটা পরিবর্তন আনতে পারে। এই বিষয়টা আলোচনা করা হবে ধ্বনি তত্ত্বে। তাহলে ধ্বনি বিজ্ঞানে শুধুমাত্র উচ্চারণগত দিক। আর ধ্বনি তত্ত্বে কি যে কোন ভাষার ধ্বনি এবং এটি আ কিভাবে উচ্চারিত হয়, কোন ধ্বনির সাথে এটি যুক্ত হয়ে যায়, এটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে ধ্বনিতত্ত্ব আলোচনা করে কি? ধ্বনি বিজ্ঞান, ধ্বনি বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত। আর ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র। অর্থাৎ আমরা এরকম বাক্যে ব্যবহার করি, কিভাবে করি সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, তো আজ এই ভিডিওটা এটুকুই থাক। এর পরের দিন আমরা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব, হ্যাঁ? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনিটা একটু ডিটেইলসে খুব ধীরে ভিডিও ছোট হোক অসুবিধা নেই। আমরা বোঝার চেষ্টা করব এই যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণগত যে বৈশিষ্ট্য এবং এটা কিন্তু ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয় যে কিভাবে আলোচনা আম করা হচ্ছে, হ্যাঁ? যে কিভাবে আলোচনা করা কিভাবে উচ্চারণ করা হচ্ছে এটা আমরা 2nd ভিডিওতে করব। 3rd ভিডিওতে করি ধ্বনিমূল ও স্বরধ্বনি বিষয়টা কি? এটা ডিটেইলস এ আলোচনা করব। আমি ৩ টে ভিডিও না ৪ টে ভিডিওতে এটা আলোচনা করব তোমাদের। ছোট ভিডিও হবে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। এবং শেষ ভিডিওতে বলব যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে। তো আজ যেটুকু পড়া হয়েছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আ এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজ এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকালের মধ্যেই দিয়ে দেব। তোমরা সঙ্গে থেকো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজ এ পর্যন্তই।